কর্মীবৃন্দরাও ভালো করে জানেন। আর সেই জন্যই আমাদের বিধায়ক সাহেব বলছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আমি তৃণমূলের বিধায়ক হিসেবে আমিও তাদেরকে সাপোর্ট করব। মাননীয় আখরুজ্জামান সাহেবও জানেন যে ওয়াকফ আন্দোলন এখানে আমরা তৃণমূলের নেতৃত্বে কোমর ভেঙে দিয়েছি, ওয়াকফ আন্দোলন আর হবে না। ওপরে ওপরে বলছো ওয়াকফ আমরা চাই না, ওয়াকফ বিল আমরা চাই না, ওয়াকফ বিল এখানে প্রয়োগ করতে দেওয়া হবে না। মাননীয় বলেছিলেন এনআরসি আমরা লাগু হতে দেব না, কিন্তু আজকে দিনাজপুরের একজন হিন্দু পরিবার তার কেন এনআরসির নোটিশ চলে এলো? মাননীয়ার কাছে জবাব চাই, মাননীয়ার নেতাদের কাছে জবাব চাই। আগামী আগস্ট থেকে আপনার বাড়ি বাড়ি এসে সার্ভে করা হবে। আপনি কি বলতে পারবেন মাননীয়া, ঘোষণা দিতে পারবেন? চুপ করে বসে আছেন কেন যে আমরা পশ্চিম বাংলার মানুষ ভোটার কার্ড আর আধার কার্ড ছাড়া অন্য কিছু দেখাবো না? বাবা মার প্রমাণপত্রের দরকার নেই, জমি জিরাতের দলিলের দরকার নেই, এত সালের জমির দরকার নেই, বাবা মার এর দরকার নেই। মাননীয়কে ঘোষণা দিতে হবে যে আমার রাজ্যে শুধুমাত্র এনআরসি করতে গেলে বৈধ নাগরিকত্ব দিতে হবে শুধু ভোটার কার্ড আর আধার কার্ডের বিনিময়ে। ভোটার কার্ড আর আধার কার্ড থাকলে সেই ভারতের নাগরিক, এটা স্পষ্ট করে বলতে হবে। পারছেন না কেন? আজকে মানিক ফকিরের মতো লোক মতুয়া সম্প্রদায়কে আন্দোলন করার জন্য ডেকে নিয়ে আসে, জাগ্রত করে। সুকৃতি রঞ্জন বিশ্বাসের মতো একজন লেখক বুদ্ধিজীবী তারা বলে যে এনআরসি হলে আসামে যেমন হিন্দু ভাইয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হবে, অনুরূপ ভাবে পশ্চিম বাংলাতেও এখানে যারা মতুয়া সম্প্রদায়, এখানে যারা রাজবংশীয়, এখানে যারা দলিত, তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। যুক্তিটা কি? আজকের অনেক বিশেষজ্ঞ, হিন্দু বিশেষজ্ঞ, হিন্দু লেখক, হিন্দু মানুষেরা বুঝতে পেরেছেন যে এখানে শরণ দেওয়া হবে কাদের? যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা শিখ, যারা খ্রিস্টান, তাদেরকে শরণ দেওয়া হবে, মুসলমানদেরকে শরণ দেওয়া হবে না। এনআরসিতে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন, কিন্তু জানেন কি যে এনআরসি ওই মতুয়া সম্প্রদায়ের যিনি নেত্রী, যার নেতৃত্বে বলা হয়েছিল যে আমরা মতুয়া সম্প্রদায়, আমরা হিন্দু নই, আমরা হিন্দু নই। এদেশের যারা সাঁওতাল, এদেশের যারা আদিবাসী, তারা বলে আমরা হিন্দু নই। এদেশের যারা রাজবংশী, তারা বলে আমরা হিন্দু নই, এবং তাদের এতে লেখা আছে তারা হিন্দু নয়। আজকে ওই সুকান্তরা, ওই ওয়াসিম এমএলএ ওয়াসিমের মতো লোকেরা, বিজেপির লোকেরা বলছে আমরা হিন্দুত্বের সার্টিফিকেট দিব, কিন্তু তারা কি সত্যিকার অর্থে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার মালিক? আজকে তারাও ভাবতে বসেছে যে আমাদের নাগরিকত্ব যেতে বসেছে। আজকে দেওয়ালে পিঠ যেমন থেকেছে মুসলমানদের, দেওয়ালে পিঠ থেকেছে হিন্দু ভাইদের, দলিত ভাইদের, আদিবাসী ভাইদের, তারা যেমন 70-এর আগের, দেশভাগের আগের কোনো প্রমাণপত্র দেখাতে পারবে না অনেকেই। আজকে বেশিরভাগই যারা মুসলমান এদেশ থেকে ওদেশে চলে গেছে, অনেকেই ফিরে আসেনি। বেশিরভাগ হিন্দু সম্প্রদায়, দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, এই সমস্ত মানুষেরা অনেকেই এসেছে বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে। তারা আজকে ওখান থেকে চলে আসার বৈধ কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না। অতএব নাগরিকত্বহীনতায় তারা বেশি ভুগছে। আজকে অলরেডি প্যালপিটেশন শুরু হয়ে গেছে যে কি হবে কি হবে। আজকে যারা বিহারে বগল বাজাচ্ছিল,
যে সংখ্যালঘুদেরকে এদেশ থেকে বিতরণ করব। আজকে যখন হিন্দু ভাইদের মানে 8 লক্ষ মানুষের যে ভোটার তালিকা সংশোধন করেছে, তাতে 8 লক্ষ মানুষের ভোটার তালিকায় নাম উঠেনি। তার মধ্যে কতজন হিন্দু, কতজন মুসলমান খোঁজ নিয়ে দেখেছেন? 5 লক্ষ মানুষ যারা হিন্দু সম্প্রদায়ের, আদিবাসী সম্প্রদায়ের, ওই রাজবংশীয় সম্প্রদায়ের, তাদের নাম আসেনি, আর 2 লক্ষ মুসলমান। তাহলে আজকে সেই বিজেপি সরকার কার জন্য কাজ করছে এটা বুঝতে হবে আমাদের। আজকে নাগরিকত্ব নিয়ে, নাগরিকত্বের সংশয় নিয়ে উড়িষ্যার মানুষেরা বাঙালিদেরকে টার্গেট করে ধরে ধরে মারছে, যে কথা আমাদের শহীদুল ইসলাম বলছিল, খায়রুল ভাই বলছিল, ওই কথাই আমি যাচ্ছি না। আমি ফিরে আসছি আবারও ওয়াকফ আন্দোলন নিয়ে, যে আজকে তো শুধুমাত্র 45 জনের নাম লিস্ট করা হয়েছে। বেশ কিছু মানুষ এই আইনের আওতায় অ্যারেস্ট হয়ে জঙ্গিপুর সংশোধনাগারে আছে এবং বহরমপুর সংশোধনাগারে আছে। তাদের জামিন হচ্ছে না, 90 দিন হয়ে গেল জামিন হচ্ছে না, এবং পরের লিস্টে যে আপনার ছেলে মেয়ের আপনার নাম নাই এ কথার কোনো গ্যারেন্টি নাই। আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমার নাম যে থাকবে না তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু কেন আজকে তৃণমূলের নেত্রী তাদেরকে জামিন দেওয়ার কথা ভাবলেন না? সুতি, শামশেরগঞ্জ, ফারাক্কায় প্রায় 350 মানুষের নাম দেওয়া হয়েছে এবং অনেক মানুষ অ্যারেস্ট করা হয়েছে। আজকে শুধু সেই 12 তারিখ, এপ্রিলের 12 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যে নৃশংস ঘটনা ঘটেছিল, সেখানে আমাদের এবং বিভিন্ন মানবাধিকার কমিশন সেখানে তাদের রিপোর্ট, যে যেমন ভাবে হিন্দু ফ্যামিলিগুলি ক্ষতি হয়েছে, একইভাবে মুসলিম ফ্যামিলিগুলিও ক্ষতি হয়েছে, এবং কোনো ক্ষেত্রে হিন্দু ফ্যামিলিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ক্ষেত্রে মুসলিম পরিবারেরা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। এবং যখন মুসলিম পরিবারদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের ঘর বাড়িগুলি কে চালালো, তখন বলা হয়েছিল যে আমরা চিনি না। বিএসএফ এর পোশাক পরে, হাওয়াই চটি পায়ে দিয়ে যখন আমাদের ঘর বাড়ি লুট করে, তখন আমাদের সন্দেহ হয়েছিল যে বিএসএফ এর পায়ে তো বুট থাকে, কিন্তু স্যান্ডেল কেন, হাওয়াই চটি কেন? তখন আমরা ওদেরকে বলি যে এরা নকল বিএসএফ। কিন্তু আজকে মাননীয় এবং মাননীয় দল, সেখানকার এমপি এমএলএরা জানে যে এরা নকল বিএসএফ। কোথা থেকে এলো, তাদের বিরুদ্ধে কেন এফআইআর হলো না? এই জবাব চাই। এখানকার যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন, আপনার নেতার কাছে বলুন ওই নকল বিএসএফ গুলি কোথা থেকে এলো। আর হিন্দু পরিবারগুলিকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমাদের ঘর বাড়িকে লুট করেছে, তখন তারা বলল যে আমরা এখানকার পার্শ্ববর্তী কোনো ছেলে মানুষ আমরা কাউকে দেখিনি, সবাই মুখে গামছা বেঁধে, এবং যাদের মুখ খোলা ছিল তারা সবাই অপরিচিত, আমাদের এলাকার কোনো মানুষ নয়। তাহলে তাদেরকে কারা নিয়ে এসেছিল? দাঙ্গা করানোর জন্য কারা নিয়ে এসেছিল? সঠিক তদন্ত কেন আজ অবধি হলো না? আজ অবধি কেন নিরপরাধ মানুষ জেলের ভিতরে ঢুকছে, নিরপরাধ মানুষের নামে কেস দেওয়া হচ্ছে? এর আমরা কৈফিয়ত চাই। আজকে যদি কৈফিয়ত না চান, আগামী দিনে এই শাসক দলের স্পর্ধা আরো বেড়ে যাবে। আগামী 26-এর ইলেকশনকে তারা কাজে লাগিয়ে এই সমস্ত দাঙ্গার ভয় দেখিয়ে মানুষকে তাদের দলে টানার চেষ্টা করছে। এই যে গণতান্ত্রিক পরিবেশকে এই তৃণমূল সরকার ধ্বংস করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে নির্বাচিত প্রতিনিধিদের উচিত ছিল যে সমস্ত সাধারণ মানুষেরা ওয়াকফ আন্দোলনের নামে অ্যারেস্ট হয়েছে, তাদেরকে, যারা সত্যিকার অর্থে দোষী, তাদেরকে সাজা দেওয়া হোক।
এবং নির্দোষ মানুষদেরকে যারা পথ চলতে চলতে বাজার হাট করতে ফিরছিলেন তাদের নামে কেস দেওয়া হয়েছে, তাদেরকে মুক্ত করা হোক। কিন্তু এগুলি না করে আজকে কেন তৃণমূল সরকার বিভিন্নভাবে তাদের যে 21শে জুনের প্রচার অভিযানে বিভিন্ন মিথ্যা উদ্ভট কথাবার্তা একজন দায়িত্বশীল নির্বাচিত প্রতিনিধি হিসাবে বলছেন, এর তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া SDPI আগামী 18 তারিখ উড়িষ্যা ভবন ঘেরাও অভিযান শুরু করেছি। আমরা অনেক দিন থেকে আরো 10 মিনিট চালাও, আগে শেষ করলাম। তো উড়িষ্যা ভবন ঘেরাও অভিযান এবং বাঙালি আজকে শুধু মুসলিম নয়, আজকে গোটা দেশে বাঙালি বাংলায় কথা বললে টার্গেট হচ্ছে, বাংলায় কথা বললেই তাদেরকে হেনস্থা হচ্ছে। যেখানে ভারতবর্ষের মাটিতে রবীন্দ্রনাথের জন্ম, ভারতবর্ষকে নোবেল পুরস্কার এনে দিয়েছে, ভারতবর্ষের মাটিতে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বাঙালি। সেখানে হিন্দু মুসলিম কোল ভিল সাঁওতাল সব রকমের মানুষদেরকে নিয়ে আজকে যে দেশ স্বাধীন করার মন্ত্রণা দিয়েছিল, মানুষকে চেতনা দিয়েছিল, সেই জাতিকে আজকে গোটা দেশের মধ্যে হেনস্থা হতে হচ্ছে কেন বুঝতে হবে। আর এই নেতাজিকে যারা সম্মান করে এবং নেতাজির বিরোধী শক্তি হিসাবে সে সময় ডানা বেঁধেছিল আজকের ফ্যাসিস্ট সরকার, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে দেখা যাবে যে তৃণমূল সরকার কখনো বলছে বিজেপি খারাপ, RSS ভালো, আবার কখনো কখনো বিজেপির সাথে সেটিং করে চলছেন। আজকে আমি বলতে চাই যে RSS এর মতদর্শনকে সামনে রেখে যে RSS এর মতদর্শনকে প্রচার করেছিল, উগ্র হিন্দুত্ববাদের জন্ম দিয়েছিল শ্যামাপ্রসাদ এবং শুধুমাত্র হিন্দুদেরই নেতা হিসাবে নিজেকে আখ্যায়িত করেছিল এই সাম্প্রদায়িক RSS এর জন্মদাতা শ্যামাপ্রসাদ। আর আজকে বিজেপিরা যখন এই শ্যামাপ্রসাদের গলায় মালা চড়ায় জন্মদিনে মৃত্যুদিনে, একইভাবে RSS এর মন পাওয়ার জন্য, বিজেপির সাথে সেটিং হওয়ার জন্য এই মামাটি মানুষের সরকার শ্যামাপ্রসাদের জন্মদিনেও আজকে আমাদের এলাকার খলিলুর রহমান সাহেবের মতো MP তাদেরকেও দেখতে পায় যে শ্যামাপ্রসাদের মতো মানুষদের গলায় মালা দিচ্ছেন। আমি বলতে চাইছি যে হয় আপনাকে নেতাজির পক্ষে থাকতে হবে, যে নেতাজির দেশ, সুভাষচন্দ্রের দেশ, নজরুল ইসলামের বঙ্গ, রবীন্দ্রনাথের বঙ্গ, যেই বঙ্গ হিন্দু মুসলিম সম্প্রীতি রেখে চলার চেষ্টা করেছিলেন এবং সাম্প্রদায়িক শক্তির মাজা ভেঙে দিতে চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এটাই তার আদর্শ। কিন্তু আজকে কেন এই তৃণমূলরা শ্যামাপ্রসাদের জন্মদিনেও কেক কাটে আর নেতাজির সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও কেক কাটে? এটা পরিষ্কার করে বলতে হবে মাননীয়াকে, এখানকার যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন, যে হয় আপনারা বিজেপির বি টিম হিসাবে পশ্চিমবাংলায় কাজ করছেন, আপনারা যেমন বিজেপির চাইতে এক ধাপে এগিয়ে আছে। আমি অনেক সময় বলি কিভাবে বিজেপি রাম মন্দির তৈরি করেছে, বিজেপি সরকার
তথা ওখানকার যোগী সরকারের নামে করেনি। যোগী আদিত্যনাথ কখনোই তিনি বলেননি যে আমি আমার সরকার রাম মন্দির তৈরি করলাম, এটা বলেনি। কি করেছে যোগী আদিত্যনাথরা? ট্রাস্ট করেছে, আগে ট্রাস্ট, রাম মন্দির নামে ট্রাস্ট, ট্রাস্টের মাধ্যমে রাম মন্দির তৈরি হয়েছে। এবং 100 বছর পর, 50 বছর পর ইতিহাসে পড়বে যোগী আদিত্যনাথের কথা সেখানে থাকবে না। ওই রাম মন্দিরের যে ট্রাস্ট, সেই ট্রাস্টের দ্বারা তৈরি হয়েছে কি রাম মন্দির, এ কথা পড়বে। আর পশ্চিম বাংলার মাটিতে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল টিএমসি, তারা সরকারি কোষাগার থেকে নিয়ে আজকে যারা মুসলমান বলে, মুসলমান ধর্মের যে প্রধান বৈশিষ্ট্য শিরকের সাথে কোন রকম কম্প্রোমাইজ করবে না, শিরকে সহযোগিতা করা যাবে না, তাহলে আজকে আপনার মুসলমানের টাকা নিয়ে জগন্নাথ মন্দির তৈরি হলো। সরকারি সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন আমার জগন্নাথের মন্দির কত দূর হলো, তিনি প্রচার করছেন। আর যখন প্রচার হয়ে গেল, জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেল সরকারি টাকায়, সরকারি ভাবে, এটা 50 বছর পর, 100 বছর পর বলবে কে? ইতিহাসে লেখা হবে মাননীয় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শ্রী শ্রী মমতা ব্যানার্জি জগন্নাথ তৈরি করেছিলেন সরকারি প্রচেষ্টায়, সরকারি টাকায়। ধর্ম নিরপেক্ষতার জন্য কত বড় আঘাত, বিজেপির চাইতেও যে মারাত্মক এই আঘাত আপনি বুঝতে পারবেন না। এই পিটিয়ে পিটিয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করিয়েছে, কিন্তু আপনাকে প্রসাদ খাওয়ায়নি। কিন্তু এই মামাটি মানুষের সরকার আপনার বাড়ি বাড়ি এই জগন্নাথের প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। কোন রকমের বাদ প্রতিবাদ আমরা দেখতে পেলাম না। মাননীয়া সাফাই গাইছেন কি, এটা কোনো ধর্মের ব্যাপার নয়, এটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ, এটা ধর্মের ব্যাপার নয়, সাংস্কৃতিক মঞ্চ। আজকে দুর্গা পূজাকেও সর্বজনীন ভাবে নিয়ে এসেছে, এসে বলছে এটা সাংস্কৃতিক মঞ্চ, এটা সাংস্কৃতিক একটা ধারা, এটা কোনো ধর্মের ব্যাপার নয়। ধর্মের ব্যাপার কি ব্যাপার নয় সেটা আপনারা বুঝবেন। কিন্তু আমি মনে করি, আমার দল মনে করে যে ধর্ম রাজনীতি থেকে ধর্মকে আলাদা করে রাখতে হবে। যদি আপনি কোন ধর্মের পিছিয়ে পড়া মানুষকে এক্সট্রা সুযোগ সুবিধা দিতে চান তাহলে পরে দিতে পারেন, কিন্তু তাদেরকে আলাদা প্রজেক্ট করে তাদের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য প্রজেক্ট করতে পারেন, কিন্তু ধর্মের নামে নয়, পিছিয়ে পড়া শ্রেণী হিসাবে। যেমন ভাবে ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, আমরা জানি এসটি এসসি এরা পিছিয়ে পড়া, যে তালিকাভুক্ত পিছিয়ে পড়া মানুষ, আমরা একইভাবে বিশ্বাস করি যে এখানকার স্বাধীনতার পর থেকে নিয়ে ওবিসি বলে যে তালিকা আছে, সেই তালিকায় আরো কিছু জনগোষ্ঠীকে অ্যাড করা হয়েছে, তারাও পিছিয়ে পড়েছে। এইরকম তালিকা করে আপনি মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কাজ করতে পারেন। কিন্তু আজকে আমরা দেখছি ধর্মের নামে একদিকে জয় জগন্নাথ বলে চিৎকার করছে, আর একদিকে জয় শ্রীরাম বলে চিৎকার করছে, আর মধ্যেখানে রাস্তা কাদা কিচড় দিয়ে চলাফেরা করছি আমরা। আজকে চাকরি নেই, আজকে চাকরি চুরি হচ্ছে, আজকে গণতন্ত্র নেই, আজকে মহিলাদের সুরক্ষা নেই, আজকে বিভিন্ন ভাবে মহিলারা হেনস্থা হচ্ছে, রাজনীতির নামে খুন হচ্ছে। আর একদিকে জয় জগন্নাথ, আর একদিকে জয় শ্রীরাম, এই হচ্ছে রাজনীতির সংস্কৃতি। আজকে এখান থেকে যদি পিছিয়ে পড়া মুসলমানরা বুঝতে না চায় আপনার ধ্বংস অনিবার্য। যেভাবে উড়িষ্যায় পিটিয়ে মারছে, দিল্লিতে পিটিয়ে মারছে, বিহারে পিটিয়ে মারছে, আসামে পিটিয়ে মারছে, আপনি কোন রকম ভাবে এর প্রতিকার করতে পারবেন না। মা মাটি মানুষের নেত্রী নিশ্চুপ বসে আছে, আগামী কালকে তিনিও
কলকাতায় নামছেন মিছিল করার জন্য, কিন্তু তিনি হুঙ্কার দিতে পারলেন না উড়িষ্যা সরকারকে যে উড়িষ্যা সরকার, তুমি যদি আমার বাঙালি ভাইদের গায়ে হাত তোলো তাহলে এখানেও উড়িষ্যার লোকেরা, উড়িয়া লোকেরা এখানে চাকরি বাকরি করে, তুমি সাবধান হও। হুঙ্কার ছাড়লেন না। আমি মানছি আমরা বাঙালি জাতি, আমরা ওই রকম উড়িয়াদের মতো অসভ্য হতে পারবো না, আমরা উড়িয়াদেরকে তাড়াতে পারবো না, বিহারীদেরকে তাড়াতে পারবো না, অসমীয়াদেরকে তাড়াতে পারবো না, ঠিক আছে, কিন্তু তিনি ওই সমস্ত রাজ্যগুলির সরকারকে হুঙ্কার দিলেন না। কেননা ওখানে বিজেপি সরকার আছে, তাদের সাথে সেটিং আছে, এই সেটিং এর যদি কোন রকম ত্রুটি বিচ্যুতি ঘটে সেই জন্য তিনি কথা বলছেন না। এই সেটিংকে আরো ভালোভাবে আপনাদের সম্মুখে বলতে হবে। আমার জানা নাই বন্ধুগণ, আগামী 26-এর বিধানসভায় যদি আপনি উচিত জবাব না দিতে পারেন এর প্রতিকার হবে না। যতক্ষণ পর্যন্ত তাদের ভোটে টান পড়বে তখন উড়িষ্যা সরকারকে হুঙ্কার দিবে, বিহারের সরকারকে হুঙ্কার দিবে, ওই গেরুয়া বই হিমন্ত বিশ্ব শর্মাকে হুঙ্কার দিবে। 2012 সাল থেকে বাঙালি খেদাও চলছে আসামে, কোন রকমের হুঙ্কার মমতা ব্যানার্জি করেনি। তাই আসুন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে। হিন্দু মুসলিম কোল ভিল সাঁওতাল সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে যে গণতন্ত্রকে গণধর্ষণ করছে এর বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং গণতন্ত্রকে রক্ষা করি, ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করি। আজকে একমাত্র সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সঠিক কথা বলছে বলে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সভাপতিকে এম.কে. ফাইজিকে আজকে জেল খাটতে হচ্ছে। আমরা জেলের পরোয়া করি না, আমাদের পতাকা রং লাল, ত্যাগের প্রতীক, শান্তির প্রতীক, সততার প্রতীক আছে আমাদের কাছে। অতএব আসুন, এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ছায়াতলে আমরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়ে সকলকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে বক্তব্য পথসভা এখানেই শেষ করছি। ধন্যবাদ। এসডিপিআই জিন্দাবাদ।